জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সোনা সোনা ধুলি গলা মাটির মমতায় আছে পচলে সবুজের আলপনায় আমার আঙিনায় সাজানো বিছানো সোনা সোনা ধুলি গলা মাটির মমতায় আছে পচলে সবুজের আলপনা আমরা তাদের রেখেছি স্বপ্নের বীজ বনে আমরা তাদের রেখেছি স্বপ্নের বীজ বনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 ভাই বোন বন্ধুগণ আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আমি জালাল খান আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা যিনি 1936 সালে বগুড়া জেলার বাগমারি গ্রামে মনসুর রহমান ও জানার খাতুনের গর্ভে দ্বিতীয় সন্তান হিসেবে কমল নামে যে শিশুটি বাংলার মাটিতে ভূমিষ্ঠ হয়েছিলেন, যিনি হাঁটি হাঁটি পা পা করে 1952 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে সেনাবাহিনীর চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1971 সালে চট্টগ্রাম কালোর ঘাট বেতার কেন্দ্র থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলার উপকার গণতন্ত্রের নায়ক শহীদ
অপর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের জাতবর্ষ অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সদী, নাটক সমাজের দর্পণ, ড্রামা ইজ দ্য মিরর অফ সোসাইটি। বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করা এই প্রতিটি শিল্পী এবং কলা কৌশলীদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই যাত্রাপালা। মোরা একে বৃদ্ধির দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলিয়ে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্মকে অবলম্বন করে বাংলার চিরচারিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতির ধারক বাহক যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যাই সফলতার শীর্ষে। আর অশ্লীলতা নামক বর্বরতাকে চিনে নিয়ে তাকে ফিরিয়ে দিই তার সেই চিরচেনা রূপ, যা আজও মানুষকে হাসায়, আজও মানুষকে কাঁদায়, আজও মানুষকে আকৃষ্ট করে। চলুন আমরা শুরু করতে যাচ্ছি অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী রঞ্জন তবনাথ রচিত, শাহজাহান কবির পরিচালিত, সুদূর মানিকগঞ্জ থেকে আগত নায়িকা গায়িকা সাবিত্রী অভিনীত, গৌরী অভিনীত, যাত্রা লক্ষ্মী, বেবি সাগরিকা অভিনীত একটি সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জীবন নদীর তীরে। জীবন নদীর তীরে। শেখের মাকে ভাত দিতে বল, ধরো শেখের মাকে ভাত দিতে বল। চিরুনিটা কোথায় রাখলে? দেখ দেখ দেখ, পেয়েছে পেয়েছে। এই 9টা বাজে, 9:42 ট্রেন, আজ নির্ঘাত লেট হয়ে যাবে। কিরে নরো, দিয়েছে ভাত? রান্নাই কোনো হয়নি বড়দা। হয়নি মানে 9টা বাজে, 9:42 ট্রেন, আজ নির্ঘাত লেট হয়ে যাবে। মাকে বলে দিস আমি হোটেলে খেয়ে নেবো। শেষে গিয়ে আমার একটা চিঠি নিয়ে আয়। কিরে দাঁড়িয়ে রইলে যে, তাড়াতাড়ি আমার মার হাত পুড়ে গেছে বড়দা। বললে হাতের ফ্যান ধরাতে গিয়ে মার হাত পুড়ে গেছে। ইস, ওরা দিচ্ছে আমাকে শান্তিতে থাকতে দেবে না। মা মা আগো, কি করে পুরালে হাতটা? আচ্ছা মা, একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন বলেছে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেবো, কোনো কথাই তুমি আমার শুনছো না। হোটেলে খাবি আমি চিতে যাবার পর। আমি যতদিন বেঁচে আছি কোন দুঃখে তুই হোটেলে খাবি রে খোকা? তাক তাক তাক, পাগলি আর চোখের জল ফেলতে হবে না। দেখে কতটা পড়িয়েছো? আরে বাবু দেখতে যাও না বাবু। না বলছি তো তেমন কিছু হয়নি, সামান্য একটু। ইস, গোটা হাতটাই দেখছি তুমি শেষ করে দিয়েছো মা। নরো, মাকে নিয়ে এখনই হাসপাতালে যা। এর জন্য আমি তোমাকে দায়ী করবো দাদা? কতদিন বলেছি একটা বিয়ে করো, কানেই যাচ্ছে না তোমার। ঘরে একটা বউ থাকলে মাকে একটু শান্তি দিতে পারতো। নরো, বছরে 365 দিন সমানে খেটে যাচ্ছে মা। কঠিন অসুখ বিসুখ না হলে বিশ্রামের প্রশ্নই ওঠে না। মানুষ তো যন্ত্র নয় দাদা। ওরা বুঝতে পারছিস না, এই সামান্য মাইনেতে নিজেদের চলছে না। বাড়তি একটা মানুষের দায়িত্ব না কি সম্ভব? একটু বাস্তব মুখে হাতে শেখ। কল্পনার মানুষ উড়ানো সহজ, কিন্তু থাক বাবা, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরে চিতেই গেলে তারপরে তুই বিয়ে করিস। মা, কপালে সুখ শান্তি না থাকলে কেউ তো দিতে পারে না রে খোকা। অদৃষ্টের বিড়ম্বনা কোন বিধাতা খণ্ডাবে বল? নইলে তোর বয়সী ছেলেরা বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করছে, আর তুই এ মুশকিল। আসলে বিয়ে করবার ইচ্ছেই নেই তোমার। সেই পোস্টে চাকরি করে বিনয়দা বউ ছেলে নিয়ে সংসার করছে না, নাকি উপোস করে আছে তোমার বন্ধু দিব্যেন্দু দাম? এক নরো,
তোমার কাছে আমার একান্ত মিনতি দাদা, মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার টিউশনের 30 টাকা তোমার হাতে তুলে দেব। আই উইল প্রমিস। কিন্তু নরেন, লক্ষ্মী বাবা আমার, তুই আর অমত করিস না। দেখ কোথায় এই বয়সে নাতি নাতনি নিয়ে একটু আমোদ ফুর্তি করব, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করবি শৈল। মায়ের এই সামান্য দাবিটুকু তুই পূর্ণ করবি না বাবা। তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েদের এনে কিছুতেই তুমি শান্তি পাবে না। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, আই মিন আত্মকেন্দ্রিক, নিজে ভালো খাবে ভালো পড়বে এই মোটিভ নিয়ে সংসার করতে আসে। কিন্তু খোকা, আমার এক বন্ধু বঙ্কিম বিয়ে করেছে। বিয়ের আগে বেচারা দারুণ আমিদ ছিল, অথচ বিয়ের পর তার চাল চলন সব কিছু বদলে গেছে। সব সময় তার মুখ যেন আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। কেন? আবার বঙ্কিমের মায়ের সাথে তার একদম বনে না, দিন রাত শুধু কিটিমিটি লেগেই থাকে। সপ্তাহে বউয়ের 4 দিন সিনেমা দেখা চায়, 7টার আগে নাকি আবার ঘুম ভাঙে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সেই সাবেকি আমলের মানুষ। আমার মনে হয় দাদা, কি মনে হয়? এর জন্য বঙ্কিম দাও কম দায়ী নন। তিনি যদি স্ত্রীকে প্রথম থেকে রাশ টানতেন, পরিস্থিতি অন্যরকম হতে পারত। কিন্তু তুমি যদি বিয়ে করে বৌদিকে মাথায় চড়িয়ে রাখো। একটা কথা মনে রাখিস নরো, শৈলেন গাঙ্গুলি মানুষ জানোয়ার নয়। খোকা, মা, আমার মা বাবাকে যে বউ অশ্রদ্ধা করবে, সেই স্ত্রী নিয়ে আর যেই ঘর করো আমি করবো না। ভগবানের অসীম করুণায় আমি এই সংসারে এলাম, যাদেরও কৃপণ স্নেহ মমতায় বড় হয়ে উঠলাম। যে মা আমাকে তিল তিল করে বুকে রক্ত জড়িয়ে মানুষ করেছে, আমার সেই মাকে যে অসম্মান করবে, সেই স্ত্রী নিয়ে যেই ঘর করো আমি করবো না। মা, খোকা, বাবু বাবু বাবু, একটা কথা বটে বাবু, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে, আমি ঘরকে যাব। হঠাৎ তোর ঘরে যাবার বায়ে উঠলো কেন ভুবন? এই তো 2 মাস হলো দেশ থেকে ঘুরে এলে। দেশে গেলে এখন চলবে কি করে? আলুগুলো লাগিয়ে দিয়ে তারপরে তুই চলে যাস। মাত্র কাঠা 10 জমি, তাও যদি এইভাবে পড়ে থাকে তাহলে আমাদের সংসার চলবে কি করে বল? দেশে তো মা বাবা কেউ নেই, বিয়েও করিসনি, তাহলে দেশে গিয়ে কি করবে? হ্যাঁ, আমি না বাবু, হ্যাঁ। আমি একটা বিয়ে করব। বলিস কি রে বেটা, বিয়ে করবি? বেটা, বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবি? করিস তো দিন মজুরি। কেন পারবে ক্লাই? আমি কাম করব, আমার বউ কাম করবে, চলবে ক্লাই দুটি পেট? না চললে তখন দেখা যাবে। আমি কাল সকালে বাড়িতে চলে যাব বাবু, আমাকে 10টি টাকা বাড়িয়ে দেবেন, আমি কাম করে সুদিয়ে দেব বাবু, সুদিয়ে দেব। আশ্চর্য মনোবৃত্তি ওদের, 3 টাকা রোজ মজুরি পায়। ভুবন যদি 3 টাকা মজুরি পেয়ে ওর বউকে খেতে পড়তে দিতে পারে, তাহলে তুই 300 টাকা মাইনে পেও কি তোর বউকে খেতে পড়তে দিতে পারবি না? তুই কি ওই ভুবনের চেয়েও? দেখো মা, খাওয়া পড়া প্রশ্ন নেই। আমি ভাবছি বউ এসে যদি তোমাদের অশ্রদ্ধা করবে, অশান্তি আরো বাড়বে। মা, সেটা তো আমার ভাগ্য বাবা, তার জন্য কোনদিন আমি তোর কাছে কোনো অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে, তাহলে ভাবো সেটা আমার অদৃষ্ট। কিন্তু মা, ওরে, সন্তানের সুখেই তো মা বাবার সুখ, ছেলে মেয়ের শান্তিতেই তো মা বাবার শান্তি। এর চেয়ে বেশি আকাঙ্ক্ষা আমার জীবনে আর কিছুই নেই রে খোকা, আর কিছুই নেই। তুই আর অমত করিস না বাবা, এই মাসের মধ্যেই আমি কিন্তু তোর বিয়ে দেব। নরু নরু শোন, মাকে একটু বুঝিয়ে বল না। সুখে দুঃখে আমাদের দিন কিন্তু খুব ভালো যাচ্ছে। পরের মেয়ে সংসারের ঝামেলা বাঁধাবে, আমাদের পর করে দেবে। চন্দ্রিমার বিয়ে দিতে অনেক ধার দেনা করতে হয়েছে। কিন্তু দাদা, এ যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই।
যৌথ পরিবারের দায়িত্ব নিতে কেউ রাজি নয়, শেষে কিন্তু তোরা আমাকেই ঢুকবে। তুই একটু মাকে বুঝিয়ে বল না নরু। দাদা আপনি নিশ্চয়ই শৈলেন বাবু? হ্যাঁ আপনি। আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জে আমাদের একটা ঠিকাদারি ফার্ম আছে। আপনারা তো ন্যাশনাল হাইওয়ের কন্ট্রাক্ট পেয়েছেন, গঞ্জের দক্ষিণ প্রান্তে 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই, আপনি বসুন। আমি বসার ব্যবস্থা করছি। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকেই আমার ওনার সাথে পরিচয়। দেখুন শৈলেন বাবু, আমার একটি বিবাহযোগ্য বোন আছে। দেখুন আমার একটু অসুবিধা আছে, সামান্য মাইনে পাই, তাছাড়া বছর খানেক আগে বোনের বিয়ে দিতে হয়েছে, সেই ক্ষত এখনো কাজে বিয়েই করার বিলাসিতা। আমাদের অসুবিধার কথা ওনাকে বলেছি শৈল, কিন্তু উনি বলছেন ওসব ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব আমার। কিন্তু বাবা আমার বোন আপনাদের বোঝা হয়ে আসবে না শৈলেন বাবু, বরং সচ্ছলতা নিয়েই আসবে। আমরা কি চাই জানেন? একটি সৎ চরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব হোক তাতে ক্ষতি নেই, কিন্তু অপদার্থ অশৃঙ্খল না হোক। এদিক দিয়ে দাদা কিন্তু 100-র মধ্যে 100 মার্কই পাবে। আজ পর্যন্ত শখ করে একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি। এক কথা বলতে গেলে এই 20 শতাব্দীর 50 দশকের কোনো ছাপেই নেই দাদার মধ্যে। বিধাতার আশীর্বাদের মতো সংকটটা যখন উপজাতক হয়ে আমাদের ঘরে এসেছে, তুমি আর অমত করো না দাদা। সংকটটার ভরেই আমাদের ঘরে বৌদি হয়ে আসো। আমি কিন্তু মিষ্টি আনতে চললাম। তাহলে প্রাপ্তি দেখতে কবে যাচ্ছেন শৈলেন বাবু? না না বাবা দেখলেই হবেন। আমি দেখেছি শৈল, লোক কি প্রতিমার মতো মেয়ে বিয়ে পড়েছে, অথচ তেমন নয়, ভদ্র স্বভাব। কি বলবো তোকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলে সুরমা। তাহলে বাবা? হ্যাঁ বাবা, পাত্রী আমার খুবই পছন্দ হবে। সংসারে এলে সংসারের স্ত্রী যে বদলে যাবে তা আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ বাবা, তুই শঙ্কর বাবুকে নিয়ে আয়, আমি পাশের বাড়ি থেকে পাজিটা নিয়ে আসছি। কি ভাবছেন শৈলেন বাবু? ভাবছে আবার অবস্থাও যেন আবার বঙ্কিমের মতো না হয়। বঙ্কিম? দেখুন মা বাবাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি, আশা করি আপনার বোনকে সে কথাটা বুঝিয়ে বলবেন। আমাকেও শ্রদ্ধা করো, ক্ষতি নেই, কিন্তু আমার মা বাবাকে সেদিক দিয়ে আপনি নিশ্চিত? গুরুজনদের অশ্রদ্ধা করতে সে পরিবেশ আমার নেই। প্রত্যেকটি ভাই বোনকে আমি কঠোর ভাবে চরিত্র গঠন করেছি। আসুন, বাবা বোধ হয় আমাদের জন্য অপেক্ষা করছেন। কথা কি জানেন, বোনের বিয়ে দিতে প্রচুর দেড় দানা করতে হয়েছে। রিটায়ার্ড করে বাবা যা পেয়েছিলেন। আপনার অসুবিধার কথা আমি বুঝতে পারছি। কেরানি করে সংসার প্রতিপালন করা খুবই কঠিন কাজ। আপনাকে আমি কন্ট্রাক্টরি কাজে নামিয়ে দেব, আপনার এই অভাব থাকবে না। আসুন। কিন্তু আপনার বোন? ভয় নেই ব্রাদার, আমি গ্যারান্টি দিচ্ছি সুরমা সে জাতের মেয়েই নয়। আমি আদর্শ শিক্ষাই তাকে দিয়েছি, আপনি অসুখী হবেন না। আসুন চলুন। আসুন। এই বাসারই তোরে জীবন করতে পারি দান। প্রথম আমি এই বাসাতে দেখেছি মা জীবন রাতে, এই বাসারই শান্তি নিরে করব আমি স্নান। শরৎ রবিন বাংলা ভাষা, মুদের গর্ব মুদের আশা, এই বাসারই তোরে মুদের ভারবে বিশ্বে নাম। দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, তোমার মা এসেছে, চলো দেখা করবে, এসো। আমি যাব না। ও মা, সে কি কথা, পুজোর ছুটিতেও যাওনি, তাই মা নিজে দেখা করতে এসেছে, তাও বলছো যাবে না? মায়ের মনে দুঃখ দিতে নেই দাদু ভাই, মা তোমার জন্য কত কষ্ট করেছে। চাই কষ্ট করেছে। এই দেবো, ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়েছি না মায়ের কোলে ঘুমিয়েছি। মা মায়ে কি কর্তব্যটা করেছে শুনি? মা না আর কিছু।
দেবু? বলছে কনভেন্টে পড়তে যাবে না। এখানে কত ছেলে পড়ছে, তারা বুঝি মানুষ হচ্ছে না? মা আমার জন্য কি করেছে? ছোটবেলা মায়ের দুধ খেয়েছি না মায়ের কোলে ঘুমিয়েছি? ছোট মুখে বড় কথা। ঠিক করে কাকার স্বভাব পেয়েছে, আর গুণ নেই, ছাড় গুণ আছে 16 না। নইলে ওর ভ্রমে শত শত লোক চাকরি করছে আর ওকে নিতে পারছে না। এসব গন্ডগোল পাকিয়েছিল, মিটে গেছে? হ্যাঁ, তোমার জামাই বলে কোন রকমে সামলে নিয়েছে। অন্য কেউ হলে হালে পানি পেত না। 3 লাখ টাকা সৌষধি ব্রিজের কন্ট্রাক্ট নিলে তাতে এমন মাল মশলা খরচ করে দিলে লাভ তো দূরে থাক, উল্টো ঢুকে যাচ্ছিল 50,000। কন্ট্রাক্ট নেবার সময় পরীক্ষা করেনি শৈলেন? করেছিল, কিন্তু যে মাল মশলা খরচ হবার কথা তার 1.5 গুণ বেশি খরচ হলে লোকসান হবে না? আমার বেহার মতো কি বলে জানো মা? কি বলে? বলে ওই ব্রিজের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত আছে। কম মাল মশলা দিলেই 2 বছর পর ব্রিজটা ধসে যেত। একেই বলে পেটে নেই ভাত, পেরাসে মাঝে দাঁত। নিজে থাকবার ঠাঁই নেই, সঙ্গ রাখে যাকে। তোর বিয়ের আগে কি ছিল ওদের? না ঘর বাড়ি, না ভদ্র পরিবেশ। বোনটাকে তো হ্যাঁ ঘরে বিয়ে দিয়েছে। সে কি আমি জানি না? তোমার জামাই 300 টাকা মাইনের গ্যারান্টি ছিল, নুন আনতে পান্তা ভুরিয়ে যেত। আজকাল কি বলে জানো মা? কি বলে? বলে এই বাড়ি গাড়ি ধন দৌলত বিষয় সম্পত্তি যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে, তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। মিছে কিছু বলেনি বাচ্চা, মিছে কিছু বলেনি। তোর বিয়ের আগে, এই তোর বিয়ের 1 মাস পরেই তো কন্ট্রাক্টরি লাইনে নিয়ে এলো শঙ্কর। যাই বলিস বাপু, আমার দাদু ভাই, ও তোর পেটে আসবার সঙ্গে সঙ্গে তোদের ভাগ্যের চাকাটা গড়গড় 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 করে চলতে লাগলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তোমার বন্ধু কই? বাদ দাও তোর কথা। সকালে বললে যাবো, এখন বলছে তুমি রমাকে নিয়ে চলে যাও। আমার শরীরটা ভালো লাগছে না। আসলে ওর অন্য ধান্দা আছে, বুঝলে? কোথায় যাবে তোমরা স্বর্ণেন্দু? আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতাব মেরাজ ইউনিভার্সিটি না গেলে অভদ্রতার চূড়ান্ত করা হবে। আর তাছাড়া সৌরভ সেখানে নাচবে বলে কথা দিয়েছে। তাহলে তোমাদের দেরি করা উচিত নয়। কথা যখন দিয়েছো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফিরিস। কাল ভোরেই তো আবার দাদু ভাইকে নিয়ে দার্জিলিং যাবে। তুমি তাহলে দেবুর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো মা, আমাকে এসে যেন ঝামেলা পোহাতে না হয়। এসো হ্যাঁ তাই এসো স্বর্ণেন্দু। পার্টিতে যাচ্ছি বাপি, তুমি খেয়ে দে তোমার দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো। আমরা কাল ভোরে ফ্লাইটে দার্জিলিং যাব। আমি তোমার সঙ্গে পার্টিতে যাব। ছি বাপি, ছোটদের সেখানে যেতে নেই। নাচ গান হই হুল্লোড় হবে, সবাই ড্রিঙ্ক করবে। তুমি ছেলে মানুষ। আমি যাব। অসভ্য ছেলে, বলছি যেতে নেই। তার যাবে না। মা কেমন করে নাচে দেখবে না তুমি? আমি যাবই। দেখ দেবু, বারবার এক কথা ভালো লাগে না। বলছি যেতে নেই। আমি যাব। দেবু, আমি যাবই তোমার সঙ্গে। অসভ্য ছেলে, তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে তুমি ঘাড় উঁচিয়ে জেদ করবে। বারবার বলছে যেতে নেই, তবু যাওয়ার জন্য তুমি বায়না ধরবে। তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা। বংশের ধারা, বুঝলি সুরমা? এ হচ্ছে বংশের ধারা। কথাই বলে না, ঘটে নেই হিন্দি, ভজরে গোবিন্দি। মা বারবার বলছে যেতে নেই, যেতে নেই, তবু বলছে যাবো যাবো। কুকুরের লেজে 1000 বার ঘি মালিশ করলেও সোজা সে হবে না। না, সোজা হবে না। আবার যদি জেদ করতে দেখি তাহলে চপকে সোজা করব। ছেলে পেলে কিভাবে শাসন করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। তুমি যাবে না, এখানে দাঁড়িয়ে ভগ ভগ করবে। 7টা বাজে 10, আজ নির্ঘাত পেল।
যাবে তো চলো। ঠিক আছে চলো। হ্যাঁ চলো। আমি যেন এসে দেখতে পাই তুমি দার্জিলিং যাবার জন্য প্রস্তুত হয়ে আছো। অসভ্যতা আমি কিন্তু একদম সহ্য করি না। কথাটা মনে থাকে চলো। যেমন কুকুর তেমন মুগুর না হলে কি জব্দ হয়? এবার এসো, খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করবে। চলো। আমি খাবো না। কি? তোমাদের ভাত আমি খাবো না। খাবো না, খাবো না, খাবো না। মেরে ফেললেও আমাকে খাওয়াতে পারবে না। আমি দার্জিলিংয়ে পড়তে যাব না। এখান থেকে আমি লেখাপড়া শিখবো। আমি তোমাকে একটি কথাও বলবো না। সারা রাত নাচ গান করে ফিরে এসে যদি দেখে যাবার জন্য তৈরি হওনি, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। তোর বাপ কেন, তোর বড় মামাও ফিরাতে পারবে না। এখনো খেয়ে দে, ঘুমোবি আয়, নইলে অদৃষ্টে তোর অনেক দুর্ভোগ আছে। খেতা আমি এখানে থাকবো না। যাব না দার্জিলিং পড়তে। বাড়িতে কাকামণির কাছে থাকবো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া আমাকে কেউ এখন ভালোবাসে না। বাপি, কাকামণি, তুমি এসেছো কাকামণি? আমি তোমার সঙ্গে বাড়িতে চলে যাব। সে কি, তুই নাকি কাল দার্জিলিং চলে যাচ্ছিস? তাই তো তোর সঙ্গে দেখা করতে এলাম। আমি যাব না এত দূরে পড়তে। সে তো আমি অনেক আগেই দাদাকে বলেছিলাম। দাদা যদিও বা রাজি হলো, তোর মা বেঁকে বসলো, বললো এখানে থাকলে দেবো মানুষ হবে না। কিন্তু কাকামণি, ওরা তোকে পুরোদস্ত সাহেব তৈরি করতে চান, কিন্তু ওরা এটা বুঝতে চান না মাতৃভাষাকে অবহেলা করলে উচ্চশিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত মাইকেল মধুসূদন। মাইকেল নিজের লেখা কবিতায় তিনি তা প্রকাশ করে গেছেন। মাইকেল লিখে আছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তার সবে অবুধ আমি অবহেলা করি। পর ধনে লুবে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কক্ষুণ্ণে আছে জীব, কাটাইনি বহুদিন সুখ পরিহরি। এই শেষ কাকামণি? না, বাকিটা আর বলো না। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তবে অপরণ্যে বরি, খেললু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পড়ে, ওরে বাছা মাতৃ কুশে রতনের রাজি, এ ভিখারি দশা কেন তো রাজি? যারে ফিরে অজ্ঞান তুই, যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনি জলে। মাইকেল বুঝি মাতৃভাষা ত্যাগ করে? হ্যাঁ বাপি, ইংরেজি সাহিত্য রচনা করে অমরত্ব হতে চেয়েছিলেন। এদেশের মানুষের ধন সম্পদশালী হলে ছেলেকে সাহেব তৈরি করে। আমি সাহেব হব না কাকামণি, তুমি একটু অপেক্ষা করো, তোমার সঙ্গে আমি বাড়ি চলে যাব। কিন্তু বাপি, মা মনে আমাকে কিছুতেই দার্জিলিং পাঠাতে পারবে না। আমি যাব না এত দূরে। বাপিকে বলবো এখানেই কোনো ভালো স্কুলে ভর্তি করে দেবেন। তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি। কিন্তু বাপি, নির্বুধ ছেলেটা জানে না ওর মা যখন বলছে পাঠাবো তখন পাঠাবেই। দাদার সাধ্য নেই তাকে নিবৃত্ত করে। দাদার কথা ভাবলে সত্যি আমার কান্না পায়। 10 বছর আগের দাদা আর আজকের দাদার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানুষ যেভাবে বদলে যেতে পারে তা আমার জানা ছিল না। আমার জানা ছিল না তোমরা তো বেঈমান। আমার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় তারা আমার শত্রু। শৈল তুই আমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো কার অনুমতিতে দেবকে বাড়ি নিয়ে এসেছে। আজ ভোরের প্রান্তে ওর দার্জিলিং যাবার কথা ছিল, কেন বাড়ি নিয়ে এসেছে? দাদুভাই নাকি বাড়ি আসার জন্য কান্নাকাটি করছিল। আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না আমার ছেলে 10 জনের একজন হয়ে উঠুক। তোমরা চাও না আমার ছেলে 10
সংসারের উজ্জ্বল হয়ে উঠুক তোমরা চাও না? চুপ কর বাবা, তুই চুপ কর। ভগবান সাক্ষী। আরে তোমাদের সাবধান করে দিচ্ছি বাবা, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাইলে তার ফল কিন্তু ভালো হবে না। বেলে ঝুলে খাওয়াচ্ছি, 4 তলা বাড়িতে বাস করাচ্ছি, তবুও কিন্তু তোমাদের মন পাচ্ছে না বাবা। বলিস না, আরে শৈল তুই অমন করে বলিস না বাবা। তোদের ছেলে দাদু ভাইকে আমরা বেশি ভালোবাসি। দাদু ভাই আমার বুকের পাঁজর, তোর মায়ের সুখের মনি। আর নরেন, নরেন যে দাদু ভাইকে কতখানি স্নেহ করে সে খবর তুমি জানো না বাবা। 5 বছর আগে যখন তোমরা দেবুকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিলে, নরেন 7 দিন মুখে ভাত দেয়নি, দিন রাত শুধু কেঁদেছে। সে খবর তোমরা কেউ রাখো না বাবা, জানে শুধু ওর মা। জানি জানি জানি, মায়ের চেয়ে যে বেশি দর্দ দেখে না তাকে বলো ডাইনি। শৈল, ওরে শৈল, তুই কি আমার সেই শৈল বিয়ের আগে যে বলেছিল আমার মা বাবাকে যে বউ এসে অবহেলা করবে তাকে নিয়ে আর যেই করুক এই শৈলেন গাঙ্গুলি করবে না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ধর্ম সাক্ষী করে বলো কি অবহেলা করেছে আমার বউ? তোমাদের কোন পাকা দানে মই দিয়েছে? খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, নাকি জ্বালা যন্ত্রণা দিচ্ছে? জবাব দাও বাবা, জবাব দাও। তোমরা কৃতজ্ঞ বেঈমান, সরমায়ের সংসারে আসার পর থেকে তো সংসার স্ত্রী বৃদ্ধি হয়েছে। নইলে তোমাদের চিলটা কি কেরানিগিরি করে কোন জিনিসটা করতে পেরেছে? ও শ্রদ্ধা রাজ বুকেছে, শ্রদ্ধার 57 ঢের বিষ্টাম বাবা। ঘি ভাতের চেয়ে নুন ভাত আমার কাছে বেশি মিশ্র। সরমা তোমাদের অশ্রদ্ধা করে? আচ্ছা বাবা, কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে গেল না? বিবেক পরিষদ চিৎকার করে উঠলো না? দাদু ভাইকে অফিসে না পাঠালেই কি নয় রে খোকা? সকাল থেকে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বৌমাকে একটু বুঝিয়ে বলে। তুমি আমার ছেলেটার ভবিষ্যৎ ঝরঝরে দিতে করতে চাও? শৈল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তোমরা। আমার সন্তানের জন্য আমার কোনো মায়া নেই, এক কথা কি করে ভাবলে তোমরা? আশ্চর্য মনোবৃত্তি তোমাদের। আমি এ কথা বলছি না বাবা, আমি বলছিলাম এখানে কোনো ভালো স্কুলে যদি। যা বলেছো ও কথা মুখে আর উচ্চারণ করবে না। এই সংসারের ভাত যদি খেতে হয় তাহলে আমার কোন কাজে তোমরা নাক গলাতে আসবে না। যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছো, যার দৌলতে গাড়ি করে গঙ্গায় নাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কোন চোখে দেখো আমার জানতে বাকি নেই মা। কিন্তু একটা কথা তোমরা মনে রেখো, তুমি স্নেহ করলে অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। অজিনিস কোনোদিন একতরফা হয় না।